বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। এই এনসিপিরা সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে। এই এনসিপি বাংলাদেশের একটি ক্যান্সার। দেশটা স্বাধীন করছে কেটা? এদের স্বাধীনতার কেটা করছ? দেশ থাকবো না মিয়া। খানগির বলার কি কোন দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? কোন দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। দাদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক, অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি ফিকির 5ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে। এই দাবি বাংলাদেশের অন্যতম ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, বাংলাদেশের বিচার বিভাগে সম্প্রতি দুটো বড় ঘটনা ঘটেছে। গত 10 জুলাই সরকার 18 জন বিচারকের বাধ্যতামূলক অবসর দিয়েছে, জোর করে অবসর দিয়েছে, অবসরে পাঠিয়েছে 18 জন বিচারককে। এরপরে দেখলাম কয়েকদিন আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিচার বিভাগে বড় দুটো ঘটনা, সাম্প্রতিক এই বড় দুটো ঘটনা, যে দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দিনভর নানান উত্তেজনা ছিল। বিকেল 3টা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম এনসিপির সমাবেশে লোক সমাগম আসলে তেমনটা হয়নি, বাট যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রায় 5টার পরে ভালোই লোক সমাগম হয়েছে। এরপর এনসিপি তাদের এই মহাসমাবেশ থেকে 24 দফা প্রস্তাবনা করেছে। কি এই 24 দফা আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা? কেউ কেউ বলছেন যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। এই এনসিপিরা সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে। এই এনসিপি বাংলাদেশের একটি ক্যান্সার। দেশটা স্বাধীন করছে কেটা? এদের স্বাধীনতার কেটা করছ? দেশ থাকবো না মিয়া। খানগির বলার কি কোন দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? কোন দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। দাদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক, অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি ফিকির 5ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে। এই দাবি বাংলাদেশের অন্যতম ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তিনি ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করেছিলেন যার অর্থ হলো বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের বা তাদের সরকার ক্ষমতায় না এলে তারা ফের আন্দোলনে নামবেন বা তীব্র আন্দোলনের মাধ্যমে গত বছরের মতো পরিস্থিতি সৃষ্টি করবেন। এটা ধরেই নেওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির নেতার বক্তব্য বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নয়। এটা এভাবেও ব্যাখ্যা করা যায়, তারা যেভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন অন্য কেউ যেন এসে তাদের ক্ষমতা দখল না করেন, তারাই একমাত্র বাংলাদেশের ক্ষমতায় থাকবেন। যদিও ওয়াকিবহাল মহলের দাবি তাদের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, আর এটা বুঝতে পেরেই আসিফ মাহমুদরা এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু বিদায়ের ঘণ্টা বাজালো কিভাবে? কারাই বা এই বিদায় ঘণ্টা বাজাচ্ছে? বিএনপি নাকি আওয়ামী লীগ? সেন্টার ফর ডায়ালগের সম্মানীয় ফেলো তথা প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেমন কয়েকদিন আগেই এক সেমিনারে দাবি করে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে, তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত। এই সরকার কি পদ্ধতিতে যাবে সেটা এখন পরিষ্কার করা জরুরি। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার
এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা। হাসিনা, ইউনূস নাকি ওয়াকার, বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। সেটা না, কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন, এই স্বচ্ছ বক্তব্য এটা এক্সিট টাস্ক আমরা রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের দাবি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারেরই অঙ্গ, তিনি মোহাম্মদ ইউনূসের সরকারে কাজ করছেন। তিনি যখন একথা বলছেন তখন বুঝতে হবে বিষয়টা গুরুতর। কয়েকদিন আগেই তিনি প্রথম আলোর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের শুল্ক নিয়ে দর কষাকষিতে সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবার অন্য একটি অনুষ্ঠানে তিনি বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যানের সময় এসে গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, কয়েকদিন আগে যখন তিনি সরকারের প্রশংসা করলেন, আজ কেন তিনি বিমুখ? আসলে দেশি বিদেশি বিশ্লেষকদের মতবাদ অনুযায়ী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। এই সরকার একেবারে শেষ সময় চলে এসেছে। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের সরকারও জানাচ্ছে খুব শীঘ্রই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে, কারণ এই সরকারের জনপ্রিয়তা কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর পিছনে রয়েছে জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভূমিকা। এই ছাত্র নেতারা যেমন হাসিনা সরকারের বিদায় নিশ্চিত করেছিল, আজ তারাই ব্যাপক দুর্নীতি এবং চাঁদাবাজি করে এই সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যর্থতা, এমনকি সাধারণ মানুষের প্রত্যাশাও এই সরকার পূরণ করতে পারেনি। মোহাম্মদ ইউনূসও আজ তার নিজের কারিশমা দেখাতে পারছেন না। পাশাপাশি বাংলাদেশের সেনা প্রধানের ভূমিকাও আজ আতশ কাচে দিচ্ছে। সব মিলিয়ে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এই সরকারের। তবে কবে, কখন এবং কিভাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হবে সেটাই এখন দেখার। দর্শক, বাংলাদেশের বিচার বিভাগে সম্প্রতি দুটো বড় ঘটনা ঘটেছে। গত 10 জুলাই সরকার 18 জন বিচারকের বাধ্যতামূলক অবসর দিয়েছে, জোর করে অবসর দিয়েছে, অবসরে পাঠিয়েছে 18 জন বিচারককে। এরপরে দেখলাম কয়েকদিন আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিচার বিভাগে বড় দুটো ঘটনা, সাম্প্রতিক এই বড় দুটো ঘটনা, যে দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আলোচনার জন্ম দিয়েছে। এবং এই দুটো ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তার ঠিকানায় উচিত কথাই তিনি এই প্রশ্নটা করেছেন, যেটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে একটা অংশ। সেই প্রশ্নটা হচ্ছে, বিচারকদের যে বাধ্যতামূলক অবসর দিলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা, তাকেই তিনি প্রশ্ন করেছেন কোন আইনের ভিত্তিতে তিনি এই বাধ্যতামূলক অবসর দিলেন। যে আইনের ভিত্তিতে তিনি বলছেন বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে, সেই আইনটা কি পুরোটা তিনি নিজে পড়েছেন আইন উপদেষ্টা হিসেবে? সেই আইনেই বলা আছে এটা করা যাবে না। কি বলতে চাইলেন খালেদ মহিউদ্দিন? বেআইনিভাবে বিচারকদের বাধ্যতামূলক অবসর যখন সরকার দিল এটা বলছেন, তখন যে কেউ এখন আদালতে রিট করলে কি সরকারের জন্য বড় ধরনের বিপদ নেমে আসবে? আবার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আইন উপদেষ্টা হয়ে বসে আসিফ নজরুল কি করছেন আদতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার, হত্যা মামলায় গ্রেপ্তার। আগে আসি 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরের প্রসঙ্গে। তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যে আইনের ভিত্তিতে, সেটি হচ্ছে সরকারি চাকরিবিধি 2018, এই আইনের ভিত্তিতে। এই আইনের 45 ধারার ভিত্তিতে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। আইনের ধারাটা দেখে নিন এবং 45 ধারাটা আরও স্পষ্ট করে দেখে নিন। সেখানে সরকার কর্তৃক অবসর প্রদান, এই পয়েন্ট 45 ধারা। কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে। 45 ধারা অনুযায়ী বলা হয়েছে, এই 45 ধারা অনুযায়ী জনস্বার্থে এই 18 জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে।
কিন্তু খালিদ মহিউদ্দিন দাবি করেছেন যে মাননীয় আইন উপদেষ্টা আপনি এই সরকারি চাকরিবিধির পুরো আইনটা একবার পড়ে দেখেন, যে আইনের শুরুতেই 3 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে এই কাজ আপনি করতে পারেন না। 3 নম্বর ধারাটা আপনারা দেখে নিন। 3 নম্বর ধারায় স্পষ্ট দেখা আছে। তার সেই মতামতের প্রেক্ষিতে আমরাও সরকারি চাকরিবিধির 3 নম্বর ধারা নিয়ে, পুরো সরকারি চাকরিবিধি নিয়ে পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। 3 নম্বর ধারায় যেটা আছে সেই আইন বলে যে এই আইন অর্থাৎ চাকরিবিধির যে আইন, সরকারি আইন, এই আইন বিচার বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। খালিদ মহিউদ্দিন যেটা বলছেন সেটা কি সত্যি চাকরিবিধির 3 নম্বর ধারায় আছে? চলুন 3 নম্বর ধারাটা একটু পড়ে দেখা যাক। 3 নম্বর ধারায় বলা হচ্ছে, অন্য কোনো আইন, চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে এই আইনের বিধানাবলী নিম্ন বর্ণিত কর্ম বা বিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হইবে না। মানে কোন কোন ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে না সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ক, সংবিধান দ্বারা সৃষ্ট কোনো চাকরি বা পদ, যে পদগুলো সাংবিধানিক পদ। খ, বিচার কর্ম বিভাগ অর্থাৎ বিচার বিভাগ কেন্দ্রিক যে পদগুলো, সেই পদগুলোকে এই আইনের আওতায় আনা যাবে না, এই আইন কার্যকর হবে না। প্রতিরক্ষা বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারের উন্নয়ন প্রকল্প, কর্মসূচি বা অনুরূপ কোনো কার্যক্রমের আওতাধীন চাকরি এবং অ্যাপ্রেন্টিস চুক্তি বা অ্যাডহক ভিত্তিক অন্য কোনো প্রকার অস্থায়ী, সাময়িক বা খণ্ডকালীন চাকরি। অন্য অনেক কথা বাদ দিলাম। খ দেখেন, বিচার ও কর্ম বিভাগ। এরপরে আছে চ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ বিষয়ক কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে এই আইন প্রযোজ্যই হবে না। সরকারি চাকরিবিধি সেটাই বলছে। অথচ আইন উপদেষ্টা 45 ধারা মোতাবেক 18 জন আইনজীবীকে বাধ্যতামূলক অবসর দিলেন এবং তিনি বলছেন যে বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। আওয়ামী লীগের আমলে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল, দলীয় নিয়োগ এবং দলের বাইরে থাকলে তাদেরকে সরিয়ে দেয়, এই কাজগুলো আওয়ামী লীগ করেছে, যেটার থেকে মুক্তির জন্য বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করেছে। এখন ব্যাপার হচ্ছে যে যখন আপনি এই 18 জনকে বাধ্যতামূলক অবসর দিলেন জনস্বার্থে বলে, তখন আপনি তাদের জনস্বার্থে বললেও তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হয় আওয়ামী আমলে নিয়োগকৃত অথবা আওয়ামী লীগ ঘেঁষা, আওয়ামী লীগের সমর্থক, এই অভিযোগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার বিভাগে তাহলে কি মেসেজ গেল? বিচার বিভাগে এই মেসেজই গেল না যে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জনকে সরিয়ে দেবে, সুতরাং সরকারের ইচ্ছার বাইরে কোনো ধরনের রায়, কোনো ধরনের কার্যক্রম, পদক্ষেপ নেওয়া যাবে না, এই বার্তা কি বিচার বিভাগকে দেওয়া হলো না? সেই প্রশ্নই করেছেন খালিদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। দিনভর নানান উত্তেজনা ছিল। বিকেল 3টা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম এনসিপির সমাবেশে লোক সমাগম আসলে তেমনটা হয়নি, বাট যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রায় 5টার পরে ভালোই লোক সমাগম হয়েছে। এরপর এনসিপি তাদের এই মহাসমাবেশ থেকে 24 দফা প্রস্তাবনা করেছে। কি এই 24 দফা আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা? কেউ কেউ বলছেন যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না, আবার কেউ বলছেন যে না, এগুলো বাস্তবায়ন করা জরুরি। চলুন দেখি কি আছে এই 24 দফায়। প্রথম হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক। এটা নিয়েই বিএনপির সবচেয়ে বড় অবজেকশন, আর আমার ধারণা এটা বাস্তবায়ন হবে না। নাম্বার 2, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার, এটা কিছু অংশে বাস্তবায়িত হবে। গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এটাও হবে। ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার, এটাও হবে। সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি দমন, এটা আসলে অসম্ভব একটা জিনিস, মাঝে মাঝে হয়তো সম্ভব হতে পারে। জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনবান্ধবই, কিন্তু পলিটিশিয়ানদের অথবা এই যে উঠতি গজাইন্যা যে বিচি নেতারা থাকে তাদের হাত থেকে যদি প্রশাসনকে রক্ষা করা না যায় তাহলে এই জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই সম্ভব না। গ্রাম পার্লামেন্ট এবং স্থানীয় সরকার, এটাও হবে। স্বাধীন গণমাধ্যম এবং শক্তিশালী নাগরিক সমাজ, এগুলো খুবই লোক দেখানো বক্তব্য ছাড়ার কিছুই মনে হয় নাই। সর্বজনীন স্বাস্থ্য, এগুলো পুরানা জিনিস। জাতি গঠনের শিক্ষানীতি, এগুলো পুরানা জিনিস। তারপর হচ্ছে আপনার 11 নম্বরে আছে গবেষণা, উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তি বিপ্লব, এগুলো খুব সিম্পল জিনিস। আমি ভাবছি আরো কঠিন কোনো কিছু আসবে, যেহেতু 22 দফা। 12 নম্বরে আছে ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং জাতিসত্তার মর্যাদা, খুবই সিম্পল চাওয়া। নারীর নিরাপত্তা, অধিকার, ক্ষমতায়ন, প্রত্যেকটা রাজনৈতিক দলই এগুলা চায় বলে, কিন্তু ঝামেলা তৈরি হলে সেখান থেকে সরে যায়। মানব কেন্দ্রিক এবং কল্যাণমুখী অর্থনীতি। তারপর 15 নম্বরে আছে তারুণ্য ও কর্মসংস্থান।
16 নম্বরে বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি। 17 নম্বরে টেকসই কৃষি এবং খাদ্যে সার্বভৌমত্ব। 18 শ্রমিক কৃষকের অধিকার। 19 জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। 20 নগরায়ন, পরিবহন এবং আবাসন পরিকল্পনা। 21 জলবায়ু সহনশীলতা এবং নদী সমুদ্র রক্ষা করা। 22 প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা এবং অধিকার। এটা নিয়ে আর সবাই কথা বলে, প্রবাসীরা স্বর্ণের ডিম দেওয়া হাঁস, একটু তেল তুল মারলে, পিচ্ছিল কথাবার্তা বললে আমরা গইলা যাই। প্র্যাকটিক্যালি হচ্ছে সারা পৃথিবীর অনেক দেশে দূতাবাসগুলোতে প্রবাসীরা হেনস্থার শিকার হয়, দালালদের শিকার হয়, পাসপোর্ট নিয়ে হয়রানি হয়। এগুলোর কার্যত কোনো পদক্ষেপ কোনো সরকারই নিতে পারে নাই বা বন্ধ করতে পারে নাই। তারপর হচ্ছে 23 নম্বর বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি। 24 জাতীয় প্রতিরক্ষা কৌশল। তো এই 24 দফার মধ্যে আমার কাছে ওই 1 নম্বর ছাড়া বাকি যা আছে এটা গণহারে বলার জন্য বলা দফা হিসেবে তৈরি করা। এখানে নতুনত্ব আমি কোনো কিছুই পাইলাম না। নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এই শব্দটা ছাড়া আর এটা অনেকটাই সাংঘর্ষিক। এছাড়া বাকি 23টার মধ্যে আপনার কাছে মনে হয়েছে যে আগে বাংলাদেশে ছিল না, এই দলটা নতুন কিছু দাবি করছে? না, আমার কাছে মনে হচ্ছিল যে এনসিপি আরো নতুনত্ব, ইনোভেটিভ অথবা ক্রিয়েটিভ কোনো দাবি দাওয়া নিয়ে আসবে যেগুলোতে জনগণের অনেক কিছু কানেক্টেড হবে। আর এই যে 23 দফা এগুলো বলার জন্য বলা, প্রথম 2 দফা ছাড়া 2 নাম্বারটাও ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি বিচার, আর বাকিগুলোতে আসলে অ্যাজ ইউজুয়াল ধারাবাহিকতা ছাড়া কিছুই হয়নি। তো 3রা আগস্ট বাংলাদেশ নাকি নতুন কিছু দেখতে পাবে বলছিল, পুরো জাতি অপেক্ষা করছিল। এখানে নতুনত্ব আসলে কি আসলো আমার কাছে বোধগম্য না। দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।